বুথে বসার এজেন্ট নেই, 207টা পেলেন আপনারা, কিভাবে হলো? দেখুন, সংগঠন এমন একটা বিষয় যেটা সবসময় সবসময় নয়, কোনো সময় দেখাবার বিষয় নয়, বিষয়বস্তু নয়। সংগঠনে আমরা কতটা এগিয়েছি, কতটা আমাদের এগোতে হবে, কি কি কাজ করেছি, কতটা কাজ বাকি আছে, এই নিয়ে সম্ভবত কোনো পার্টি প্রেস কনফারেন্স করে প্রেসকে জানায় না, স্বাভাবিকভাবে আপনারাও জানেন না। আর ভারতীয় জনতা পার্টি তো এটা করেই না। জেস্চার দেখে তারা বুঝতে পাচ্ছেন যে এই তৃণমূল আর নয়, তারা কিন্তু ঠিক করে ফেলেছিলেন। এটা কি কোনো জায়গায় বুঝেছিলেন আপনারা? দেখুন, আহ, এইবার 2021-এর আমি ক্যান্ডিডেট ছিলাম। 2021-এ নিশ্চয়ই আপনিও নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আর 26-এর নির্বাচন একটা মূলভূত যে পার্থক্য যেটা দেখতে পেয়েছি, 2021-এ বিশাল একটা হাওয়া ছিল, পরিবেশ ছিল, একটা মানে মানুষের মধ্যে এই নিয়ে কথাবার্তা, চায়ের দোকান, বাস, ট্রেন, এ সমস্ত ছিল। 2026-এ কিন্তু ছিল না। ছিল, মনে মনে ছিল, বহিঃপ্রকাশ ছিল না। দরজা বন্ধ। দরজা বন্ধ বলা ভুল, কিন্তু আমাদের দেখার দরজা জানলা সব খুলেছি। কারা ভারতীয় জনতা পার্টি, তৃণমূলের লোক সন্ত্রাস করেছে, তোলাবাজি করেছে, সিন্ডিকেট রাজ চালিয়েছে, তারা হঠাৎ করে যদি ভারতীয় জনতা পার্টির পতাকার আড়ালে আবার এগুলো করতে চায়, মারাত্মক শক্ত হাতে তাদের দমন করা হবে, আইনত করা হবে, পার্টিগতভাবে করতে হবে। দেখুন, 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। 207টা সিট বিজেপি জিতেছে। কিন্তু ভোটের আগে চিন্তা করে দেখুন, আপনাদের মনে, আমাদের মনেও কিন্তু অনেক প্রশ্ন ছিল যে সংগঠন নেই যে দলের, সেই দল কি করে তৃণমূলের মতো একটা অর্গানাইজড দল, তৃণমূলের মতো একটা মস্ত বড় পাথর কি করে সরাবে। কিন্তু আলটিমেটলি সেটা হলো। 2026-এ তৃণমূল গোহারা হারলো, মানে বিজেপি 207টা সিট নিয়ে বাংলায় প্রথমবার বিজেপি সরকার। এখন আপনাদের মনে প্রশ্ন, এই সংগঠন যেখানে নেই সেখানে এটা কিভাবে সম্ভব হলো? স্বাভাবিক প্রশ্ন। আপনারা প্রত্যেকেই জিজ্ঞেস করছেন, অন্যান্য এপিসোড দেখে আপনারা লিখছেন অনেক কিছু। তো আজকের পর্ব আমরা মেনলি এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে দেবো, যে সত্যি কথা সংগঠন নেই যে দলের, সেই দল কি করে এইভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি করলো, মানে কেক ওয়াক বলা যায় ইংরেজিতে, যেটা এই ভিক্টরি কী করে হলো, এই জয় কিভাবে হলো। প্রত্যেক জিনিসের পেছনে জানেন তো একজনের মাস্ট প্ল্যানিং থাকে, এবং পরিচালনা করার একটা টিম দরকার হয় যারা এই টোটাল জিনিসটাকে পরিচালনা করেন। আমরা আজ যার সাথে কথা বলবো, আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন। এছাড়াও ভবিষ্যতে এই তৃণমূল থেকে বিজেপি যারা হয়ে গেছে না 4 তারিখের পর হঠাৎ করে রং পাল্টে, তারা কি করতে চাইছে, দলের স্ট্যান্ড কি, সংগঠনের দিক থেকে কিভাবে এগোবেন, সে প্রশ্ন আমরা আপনাদের সামনে উত্তর দেব। আমাদের সঙ্গে আজকে আছেন আপনাদের ভীষণ পরিচিত প্রত্যুষ মণ্ডল, আমার ডান দিকে বসে আছেন, বিজেপি স্টেট জয়েন্ট অফিস সেক্রেটারি। শুধু তাই নয়, একটু ফ্ল্যাশব্যাক, 2021 সালের উলবেড়িয়া পূর্বের প্রার্থী ছিলেন প্রত্যুষবাবু, এবং এই 2026-এ নির্বাচনে খুব ইম্পর্ট্যান্ট রোল কিন্তু তিনি প্লে করেছেন সাংগঠনিক দিক থেকে। কিভাবে আপনারা শুনবেন, জানবেন এবং সবাইকে জানাবেন। প্রত্যুষদা, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। প্রথমেই জিজ্ঞেস করলাম আপনাকে, যে জিজ্ঞেস করব, মানুষের অনেক প্রশ্ন যে 2026-এ অনেকেই ভোটের আগে বলেছিল যে সংগঠন নেই, বুথে বসার এজেন্ট নেই, 207টা পেলেন আপনারা, কিভাবে হলো? দেখুন, সংগঠন এমন একটা বিষয় যেটা সবসময় সবসময় নয়, কোনো সময় দেখাবার বিষয় নয়, বিষয়বস্তু নয়। সংগঠনে আমরা কতটা এগিয়েছি, কতটা আমাদের এগোতে হবে, কি কি কাজ করেছি, কতটা কাজ বাকি আছে, এই নিয়ে সম্ভবত কোনো পার্টি প্রেস কনফারেন্স করে প্রেসকে জানায় না, স্বাভাবিকভাবে আপনারাও জানেন না। আর ভারতীয় জনতা পার্টি তো এটা করেই না। কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন নির্ভর দল, কার্যকর্তা নির্ভর দল। ওই জন্য আমাদের তিনটে যদি প্রায়োরিটি বলি, তো এই তিনটে প্রাথমিকতা আছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংগঠনিকভাবে। তাহলে আমাদের কার্যকর্তার সাংগঠনিক নৈপুণ্যতা, এটাই আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রাথমিকতা রাখি। অর্থাৎ পুরোটাই এটা রাখি যে কার্যকর্তার মধ্যে যেন সংগঠন বৃদ্ধি করার যে গুণ আছে, সেই গুণের বিকাশটার মাধ্যম দিয়ে ভারতীয় জনতা পার্টি এগোয়। এটা আপনাদের স্বাভাবিক আছে যে আপনারা হয়তো হয়তো না, একেবারে আন্দাজ করতে পারেননি যে বিগত 6 মাস 8 মাস ধরে আমরা সংগঠনটাকে কী স্তরে নিয়ে গিয়েছিলাম। প্রতিদিনকার পরিকল্পনা,
এবং প্রতিদিন তার ফলো আপ, এর জন্য একটা বিশাল ফোর্স সর্বস্তরে, অর্থাৎ বুথ স্তরে, মণ্ডল স্তরে, বিধানসভা স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে এবং কেন্দ্র স্তরে এটার উপর সম্পূর্ণ মনোনিবেশ করেছিলেন। আমরা মনস্থির করে ফেলেছিলাম যেটা আমাদের প্রধান শক্তি, চালিকা শক্তি ভারতীয় জনতা পার্টি, সেটা হলো সংগঠন। এই সংগঠনকে এবার সেই স্তরে নিয়ে যেতে হবে যে আপনি বললেন তৃণমূলের মতন পাথর, এই পাথরটাকেও সরাতে পারবে। কিন্তু একটা শব্দ আমার ঠিক মনে হলো না, মানে উচিত মনে হলো না, তৃণমূল অর্গানাইজড দল একেবারেই না। তৃণমূল বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক, সেটা কোনো পৌরসভা হতে পারে, কোনো পঞ্চায়েত হতে পারে, রাজ্য স্তরে হতে পারে, বিধানসভা স্তরে হতে পারে, বিভিন্ন স্তরে একটা ব্যক্তির চাওয়া পাওয়া, অর্থনৈতিক চাওয়া পাওয়াকে কেন্দ্র করে বেশ কিছু লোকের তার সঙ্গে যুক্ত থাকা এবং একটা সিস্টেম তৈরি করা, একটা সিন্ডিকেট তৈরি করা, সেই সিন্ডিকেটকে ভোটে লাগানো এবং ভয় দেখিয়ে সন্ত্রাস করে ভোট নেওয়া, এইটার নাম তৃণমূল। এর সঙ্গে অর্গানাইজড বা অর্গানাইজেশনের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, তৃণমূলের নেই। আর ভারতীয় জনতা পার্টির ঠিক এইটাই, সংগঠন, কার্যকর্তার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, এর উপরেই নির্ভর করে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে এবং এগিয়েছে। মানে এইটাই মূল মন্ত্র। এছাড়া আর কোনো ভারতীয় জনতা পার্টির কাছে মানে কোনো জিনিসই নেই যেটা নিয়ে সে অন্য দিক থেকে এগোবে। এটাই তার। আজ ভারতবর্ষের বুকে যদি আমরা দেখি তো মূল ভারতবর্ষের ভূখণ্ডে প্রায় 70% কাছাকাছি পদ্মফুল ফুটেছে। তো যেটা গুজরাটে যে মন্ত্র নিয়ে ফুটেছে, যেটা মধ্যপ্রদেশে হয়েছে, যেটা বিহারে হয়েছে, সেই একই মন্ত্র দিয়ে পশ্চিমবঙ্গে হয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই কাজটা আমরা বিগত 8-9 মাস বা বলতে গেলে 1 বছর আগে থেকে শুরু করেছিলাম। আপনারা টের পাননি বা আমরা আপনাদের জানতে দিইনি, এটা জানাবার বিষয়ও নয়। তো সেগুলো করেছি, তারই ফলপ্রকাশ হয়েছে। আর এইবার কেন্দ্রীয় নেতৃত্ব এই সংগঠনকে নিচু স্তরে নিয়ে যাওয়ার জন্য মারাত্মকভাবে সচেষ্ট ছিলেন। একটু ইন্টারাপ্ট করি, তাহলে আপনি বলছেন যে সাইলেন্ট প্ল্যানিং হয়েছিল, তাই তো? আর আমি অর্গানাইজড বললাম, দুর্নীতিতে অর্গানাইজড, কাটমানিতে অর্গানাইজড, চিটিংবাজিতে অর্গানাইজড, সব ক্ষেত্রে তো তৃণমূল অর্গানাইজড মানুষজন বলেছেন এবং তার উত্তর তো আপনারা পেয়েছেন। এই যে সাইলেন্ট প্ল্যানিং আপনি বললেন প্রত্যুষদা, এই সাইলেন্ট প্ল্যানিং করতে তো অনেক চ্যালেঞ্জেস এসছে, কারণ কারণ মানুষ কম এবং তৃণমূল যেভাবে মানুষকে হয়রানি করেছে, বিশেষ করে আপনাদেরকে বুথে বসতে দেয়নি, এসআইআরের সময়ও দেখেছি বিভিন্ন। আমার প্রশ্ন, আপনি সামলালেন কিভাবে, মানে সাংগঠনিক দিক থেকে এই যে সাইলেন্ট প্ল্যানিং করলেন কিভাবে, মানে এত কিছু বাধা বিপত্তির মধ্যে, হিন্ড্রেন্সের মধ্যেও আপনারা পারলেন কি করে? হ্যাঁ, শেষটা লাইনটা ঠিক ছিল, আপনারা পারলেন কিভাবে। আমি নই, আমি সেই 100 জন 1000 জনের মধ্যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যে দল যা মত নিয়েছে, নির্দেশ দিয়েছে, সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। আমার মতন এরকম শয়ে শয়ে কার্যকর্তা করেছে। এই শয়ে শয়ে কার্যকর্তার প্রচেষ্টার ফলেই আমরা এই কাজটা সফল করেছি কিভাবে আমরা করেছি। আমাদের মানে মারাত্মকভাবে জাতীয়তাবাদী যে আবেগ আছে এবং একটা ভয়ও ছিল। ভয়টা এটাই যে এটা যদি না করি আমরা, তাহলে আমরা বাঁচতে পারবো না। আমরা স্লোগানও দিয়েছিলাম, বাঁচতে চাই বিজেপি তাই। তো কিসের থেকে বাঁচতে চাই না, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বাঁচাতে চাই। তো এই যে আশঙ্কা, এই যে ভয়, যেটা সত্যি হয়তো হয়ে যেত, ঈশ্বরের আশীর্বাদ এবং কার্যকর্তাদের প্রচেষ্টার ফল, মানুষের আশীর্বাদ জন্য এটা আটকে দেওয়া হয়েছে। তো এই দুটো নিয়ে আর বহু পুরনো কার্যকর্তা আমাদের আছেন, যারা কেউ 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে, কেউ 40 বছর ধরে এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠন করে যাচ্ছেন, সর্বস্তরে করে যাচ্ছেন। সেই সর্বস্তরের কার্যকর্তাদের একত্রিত, মিলিত, এককেন্দ্রিক চিন্তাভাবনা করে পরিশ্রমের ফলে এটা হয়েছে। কোনো ম্যাজিক দিয়ে হয়নি, এটা ঠিক, একদম ঠিক, হয়ও না। এটা বহু বছরের ত্যাগ তিতিক্ষার ফলেই আমরা এটা করতে পেরেছি। আর একটা প্রশ্ন আপনি স্টুডিও আমাকে বারে করছিলেন, আমাকে জিজ্ঞেস করছিলেন যে স্মেল, মানে সংগঠনের সঙ্গে তো আপনি বহুদিন ধরে যুক্ত, কোনোটা জায়গায় আপনি স্মেল পেয়েছেন এবং যারা যারা জিতেছে সে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউতে মানুষজন দেখেছেন, তারা বলছেন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, চোখ মুখ দেখে, জেস্চার দেখে তারা বুঝতে পারছেন যে এই তৃণমূল আর নয়, তারা কিন্তু ঠিক করে ফেলেছিলেন। এটা কি কোনো জায়গায় বুঝেছিলেন আপনারা? দেখুন, এইবার 2021-এর আমি ক্যান্ডিডেট ছিলাম। 2021-এ নিশ্চয়ই আপনিও নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আর 26-এর নির্বাচন একটা মূলভূত যে পার্থক্য যেটা দেখতে পেয়েছি, 2021-এ বিশাল একটা হাওয়া ছিল,
পরিবেশ ছিল, একটা মানে মানুষের মধ্যে এই নিয়ে কথাবার্তা, চায়ের দোকান, বাস, ট্রেন এ সমস্ত ছিল। 2026-এ কিন্তু ছিল না। ছিল, মনে মনে ছিল, বহিঃপ্রকাশ ছিল না। স্থির করে নিয়েছিল মানুষ, একদম মানসিকভাবে মানুষ স্থির করে নিয়েছিল যে দেখাবার দরকার নেই, যা দেখাবো ইভিএম মেশিনই দেখাবো, ইভিএম মেশিনই বুঝিয়ে দেবে যে সেইবার আমরা স্লোগান দিয়েছিলাম আব কি বার 200 পার, সেটা এবার কিন্তু আমরা দিইনি। কিন্তু মানুষ মনে মনে ভেবে লিখেছিল, কোটি কোটি বাঙালি পশ্চিমবঙ্গবাসী তারা ভেবে লিখে রেখেছিল না, যে স্লোগানটা ভারতীয় জনতা পার্টি 2021-এ দিয়েছিল, সেই স্লোগানটাই আমরা প্রতিফলিত করব, মনে মনে রাখছি, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আব কি বার 200 পার। আমরা 200 পার করলাম, 207-এ পৌঁছালাম। বিশাল জয়, এটা মানুষের জয়, মানুষের তীব্র জাতীয়তাবাদী মনোভাবনা, দেশপ্রেম এবং পশ্চিম বাংলাদেশ যেন না হতে পারে এই সংকল্পেরই প্রতিফলন এই 207টা সিট। দুটো প্রশ্ন করবো প্রত্যুষটা এবার। প্রথম হলো, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বরা যারা যারা এসছেন আপনার এখানে যখন ভোট প্রচারে, একটা কথা বলেছেন, যেমন আপনি বললেন একটু এবার বাঁচতে চাই বিজেপি তাই, ঠিক সেরমভাবেই ভয় আউট, ভরসা ইন। মানুষ কিন্তু এটা খুব ভালোভাবে গ্রহণ করেছে। সেখান থেকে আমার প্রশ্ন যে 4 তারিখে রেজাল্ট বেরোনোর আগে আপনাদের যে সংগঠন ছিল, 4 তারিখের পর আমরা যেখানে যেখানে যাচ্ছি, যাদের ইন্টারভিউ নিচ্ছি, যে সমস্ত এমএলএদের, এত মানুষজন তো তারা যখন ক্যাম্পেনিং করেছে ছিল না, হাতে গোনা। তাহলে আপনাদের এটা বড় চ্যালেঞ্জ যে এই 4 তারিখের পর যারা হঠাৎ করে বিজেপি হয়ে গেল সিজন চেঞ্জের মতো, তাদেরকে নিয়ে কি ভাবছেন আপনারা? দেখুন, দুটো জিনিস। একটা হলো যে যারা 4 তারিখের পর বিজেপি হলো, অর্থাৎ 4 তারিখের আগে তারা বিজেপির পতাকা ধরেনি, আর যেদিন ভোটের দিন ছিল সেদিন বিজেপিকে ভোট দেয়নি। তো এই যে সেকশন আছে তাদের নিয়ে আমরা সতর্ক, সচেতন, এবং আমাদের স্ট্যান্ড ক্লিয়ার আছে। কি স্ট্যান্ড সেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি আপনাদের বলেছেন, সেটা আমি পুনরাবৃত্তি করতে চাইছি না। ক্লিয়ার স্ট্যান্ড এটা, মানে খোলা মঞ্চেও যা, ইনডোরেও আমাদের বৈঠক যেটা হচ্ছে একই। মুখ্যমন্ত্রী ওপেন ফোরামে বলছেন, মুখ্যমন্ত্রী যদি ওপেন ফোরামে যেটা বলছেন আর রাজ্য সভাপতি যেটা আমাদের ক্লোজ ডোর মিটিংয়ে হচ্ছে, এক আছে, কোনো পার্থক্য নয়। কিন্তু এত বিজেপি কিভাবে হলো, এটাই তো 207 দিয়ে হলো না। যে মানুষটা ভয় পেত ভারত মাতা কি জয় বলতে, কোথাও ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে বলতো, আজ সে উন্মুক্ত কণ্ঠে বাজারে বলতে পারছে। যে মানুষটা গেরুয়া আবির মাখতে ভয় পেত, জামাই কোথাও গালে যদি গেরুয়া আবির লেগে যায় তার সন্ত্রাসের শিকার হবে, সে আজ উন্মুক্তভাবে গেরুয়া আবির নিয়ে ঘুরছে। যে মানুষটা বিজেপির পতাকা হাতে নিতে তার মনে হতো সন্ত্রাসের শিকার হবে, তার বাড়িটা ভেঙে দেওয়া হবে, তার ওপর শারীরিক নিগ্রহ হবে, আজ সে উন্মুক্তভাবে ভারতীয় জনতা পার্টির পতাকাটা নিয়ে ঘুরতে পারছে। তো এই ভয় আউট, ভরসা ইন হয়েছে, মানে মানুষ ভরসা পেয়েছিল বলেই তারা নিঃশব্দ বিপ্লব করেছিল, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল। আজ তাদের বহিঃপ্রকাশ হচ্ছে মাত্র। নতুনভাবে বিজেপিতে তারা মন স্থির করে নিল এরকম নয়। যদি নতুন হতো তাহলে 207 হতো না, ছিল আগের থেকে, তারই প্রতিফলন 207। আর যেটা আলাদা করে আপনি বলছেন, যারা 4 তারিখের পর হবার চেষ্টা করছে, যাদের ভারত মাতা কি জয় বলার কখনো ইচ্ছাও ছিল না, বলেওনি, যারা ভোটের দিন বিজেপিকে ভোটও দেয়নি, যারা বিজেপির পতাকা লাগায়নি, বিজেপির গেরুয়া আবির মাখেনি, তাদের ক্ষেত্রে পার্টি সচেতন আছে। এটাই। বেশ। প্রত্যুষদা, কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে কোঅর্ডিনেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে যেখানে আপনি রাজ্য অফিসে আছেন সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব একসাথে মিলে একটা জয়েন্ট টিম ওয়ার্ক করে কিন্তু এই ল্যান্ডস্লাইড ভিক্টরি এসছে। আপনার রিয়াকশন? শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয়, কেন্দ্রীয় নেতৃত্বর মানে এত সুন্দর পরিকল্পনা এবং প্রতিদিনের 24 ঘন্টার, আমি কারোর নাম বলতে চাইছি না, তবু একজনের নাম না বললেই নয়, সেটা হলো মাননীয় সুনীল বনসালজি। ওনার মতন ব্যক্তিত্ব, ওনার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমি যখন ছাত্র রাজনীতি করতাম, বিদ্যার্থী পরিষদ করতাম, এবিভিপি, তখন পেয়েছি। তখন বয়স ছোট ছিল, তখনও দেখেছি, তখনও বুঝেছি, অনুভব করেছি, খুব কাছ থেকে দেখেছিলাম।
কাজ করেছি, কিন্তু এইবার এতটা কাছে পাওয়া, এত লম্বা সময় ধরে কাছে পাওয়া এবং ওনার কাছ থেকে কাজ শেখা, কাজের এত ছোট ছোট জিনিসকে এত গুরুত্ব দিয়ে মাথায় রাখা, মনে রাখা এবং তাকে তার ফলো আপ করা, এ অদ্ভুত গুণ। রাজ্য নেতৃত্ব তেও যারা কাজে ছিলেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন টিম ছিল, তাদের এই মাননীয় বনসালজির সঙ্গে যে টিমটা ছিলেন, আরও যারা ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, ভূপেন্দ্র যাদবজি থেকে শুরু করে বিপ্লব দেব থেকে বাকি যারা ছিলেন, তাদের কাছ থেকে রাজ্য নেতৃত্ব শিখেছে, জেনেছে এবং তাদের নির্দেশ অনুযায়ী কাজ করেছে। সেই কাজ জেলা স্তরে একদম বুথ স্তর পর্যন্ত হয়েছে। একটা ঠিক যে সুনীল বনসালজির এই মারাত্মক সাংগঠনিক দক্ষতা আমাদের এতটা মানে মাইন্ডসেট করে দিয়েছিল যে আমরা কাজে একটা নতুন দিশা পেয়েছিলাম, উৎসাহ পেয়েছিলাম, উদ্যম পেয়েছিলাম। কিন্তু উদ্যোগটা সর্বস্তরে হয়েছিল, কোনো স্তর এর থেকে বাদে ছিল এমন ছিল না এই নির্বাচনে। ইউনিমাস বলা যায়, সবাই একসাথে একটাই লক্ষ্য ছিল, যেটা 2026-এ এবার সরকার গঠন করতেই হবে, তার কারণ বাঁচতে চাই বিজেপি। তাই বেশ, এবার 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 পরবর্তী পদক্ষেপে আমরা, আপনারা প্রত্যেকে জানেন যে টোটো মুখ্যমন্ত্রী বলছেন ওপেন ফোরাম থেকে, তারা অটোতে ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন রুটে আমরা দেখেছি প্রত্যুষদা, তারা অটোতে ফ্ল্যাগ নিয়ে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন রুটে যাচ্ছে। ঠিক আগের দিন 4 তারিখ রেজাল্ট বেরোনোর আগের দিন তাদের ইউনিয়নে কিন্তু বোর্ডে লেখা ছিল তৃণমূলের ইউনিয়ন। 5 তারিখ থেকে তারা হয়ে গেল বিজেপির ফ্ল্যাগ নিয়ে ঘুরছে। তো এই সংগঠনের দিক থেকে, আপনাদের দিক থেকে ফিল্ট্রেশন খুব ইম্পর্টেন্ট। মানুষ কিন্তু অনেক প্রত্যাশা করে নতুন গভর্নমেন্টের থেকে, বিশেষ করে সিন্ডিকেট যারা করে, তোলাবাজি যারা করে, যা যা আপনারা ঘোষণাপত্র বলেছিলেন, কিভাবে ফিল্টার করবেন? একদম, আপনি যে কথাটা উল্লেখ করলেন, ঘোষণা করেছিলাম, আমরা কোনো প্রতিশ্রুতি দিয়েছিলাম এরকম নয়। আমরা ঘোষণা করেছিলাম যে এই সিন্ডিকেট রাজ, তোলাবাজ, কাটমানি সংস্কৃতি এবং তোলাবাজদের যে অত্যাচার, তার থেকে মানুষ পরিত্রাণ পাবে। এবং এটা ভারতীয় জনতা পার্টি একদম মানে আন্তরিকভাবে এতে সচেষ্ট আছে। আমাদের মাননীয় রাজ্য সভাপতির স্পষ্ট নির্দেশ, আপনি জানেন, এটা নিয়ে আবার আমি বলতে চাইছি না। তো সেক্ষেত্রে এই যে ফিল্ট্রেশন বলছেন, এ বিষয়ে আমরা মারাত্মকভাবে সচেতন। কেউ যদি ভারতীয় জনতা পার্টির নাম করে যে কাজগুলো আমি বললাম, যেগুলো কখনোই সমাজে হওয়া উচিত নয়, একটা ভদ্র সমাজে, একটা নাগরিক সমাজে, সেগুলো করার কেউ যদি প্রচেষ্টা করে, তাহলে আইনের মাধ্যমে এবং পার্টির দ্বারা তাকে আটকানো হবে। এইবার আপনার যে প্রশ্ন যে চিনব কীভাবে, হ্যাঁ এটা ঠিক, এটা একটা বড় প্রশ্ন। ওই জন্য ভারতীয় জনতা পার্টি এখন অপেক্ষা করছে, এই চেনার কাজটা করছে। এখন দরজা বন্ধ? দরজা বন্ধ বলা ভুল, কিন্তু আমাদের দেখার দরজা জানলা সব খুলেছি। কারা ভারতীয় জনতা পার্টি, তৃণমূলের লোক সন্ত্রাস করেছে, তোলাবাজি করেছে, সিন্ডিকেট রাজ চালিয়েছে, তারা হঠাৎ করে যদি ভারতীয় জনতা পার্টির পতাকার আড়ালে আবার এগুলো করতে চায়, মারাত্মক শক্ত হাতে তাদের দমন করা হবে, আইনত করা হবে, পার্টিগতভাবে করতে হবে। এর মধ্যে কোনো দ্বিমত বা অন্য কিছু আমরা ভাবছি এরকম কোনোভাবেই কিছু নয়, এটা আপনি নিশ্চিন্ত থাকুন। ওই জন্যই 2021-এর পরের পরিবেশ পরিস্থিতি আর 2026-এর পরের পশ্চিমবঙ্গের পরিস্থিতি, আমি বলতে চাইছি পোস্ট পোলের যে ভায়োলেন্স 21-এ হয়েছিল আর 26-এর বিষয়টা আপনি দেখতে পারেন, আকাশ আর পাতালের পার্থক্য। মানুষ এটা অনুভব করছে যে পার্টি এটা স্থির করেছে, যেটা স্থির করেছে সেটা রূপায়িত করছে, আর রূপায়িত করার জন্য নেতৃত্ব সদা সচেষ্ট আছে, এটা করে যাচ্ছে, আপনি তার ফল পাচ্ছেন। না হলে এক্ষুনি যদি উল্টো হতো রেজাল্ট, রাজ্য সভাপতি বলেছেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন বা বিভিন্ন নেতাগণ বলেন, এতক্ষণ হয়তো 150 ভারতীয় জনতা পার্টির কর্মী মারা যেত, হাজার হাজার বাড়ি পুড়তো, শয়ে শয়ে দোকান পুড়তো, গাড়ি পুড়তো, দোকান অত্যাচার হতো, সেগুলো একটাও হয়নি। তো এটাই সবথেকে বড় আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে আমরা যেটা বলেছিলাম, যেটা ভেবেছিলাম, যেটা করতে চাইছিলাম, সেটা করতে পারছি। বিনো জল কোনোভাবেই আপনাদের দলে আসবে না? না, আমাদের জল যথেষ্ট আছে, যথেষ্ট পবিত্র জল দিয়ে মানুষ আমাদের আশীর্বাদ করেছে, কোনো বেনো নোংরা জলের আমাদের দরকার নেই, আমরা আটকে দিয়েছি। বেশ, এবার শেষের দিকে দুটো টাফ প্রশ্ন করব। এক, আপনি ছাত্র রাজনীতি করেছেন, তারপর এখন সংগঠনের অন্যতম গুরু, অনেক বড় দায়িত্বে আছেন, কোনটা বেশি চ্যালেঞ্জিং প্রত্যুষটা?
মানে ছাত্র রাজনীতির সময় এবিপির সঙ্গে আপনি যুক্ত ছিলেন, আর এখন বিশেষ করে ভোটের পর এখন ক্ষমতায় আপনার দল রাজ্যে পশ্চিমবঙ্গে প্রথমবার, প্রচুর প্রত্যাশা মানুষের, এবং আপনি একদম অন ক্যামেরা বললেন যে কোনো দিন মানুষ যেটা চায়নি, অর্থাৎ সিন্ডিকেট থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে কোনো বেনজল কিন্তু বিজেপিতে আসতে পারবে না। সেখানে কোনটা বড় চ্যালেঞ্জিং প্রত্যাশা? আপনার প্রশ্নটা স্পেসিফিক করুন, ছাত্র রাজনীতির ক্ষেত্রে চ্যালেঞ্জটা না? একদম, এবং এখন সাংগঠনিক দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনটা? হ্যাঁ, তো এটা যদি বলি, আমার রাজনৈতিক বা সাংগঠনিক জীবনই শুরু হয়েছিল ছাত্র রাজনীতির তরফ থেকে। সালটা ছিল 97-98। উলুবেড়িয়া কলেজে আমি পড়তাম, উলুবেড়িয়া থেকেই আমি আসছি। তো সেখানে কলেজের তখন তৃণমূলের সবে জন্ম হয়েছে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের জন্ম হয়নি। তখন এসএফআই এর সূর্য অস্ত যেত না কলেজে কলেজে। এবং আমি যেখানে থেকে আসছি সেই বিধানসভায় এমএলএ ছিলেন ফরওয়ার্ড ব্লকের, মারা গেছেন রবীন ঘোষ। ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন ছিল ছাত্র ব্লক। তো তাদের যেরকম চলে, যে থ্রেড চলতো, যে ওদের তো সায়েন্টিফিক ছিল সব কিছু। ছাত্রকে থ্রেড দেওয়ার আগে ছাত্রের বাড়িতে মাকে অথবা বাবাকে দেওয়া হতো, খুব সায়েন্টিফিক ওয়েতে করতে হতো, খাতা কলম ধরে করা হতো, ফলো আপ করা হতো, মেনটেন করা হতো। তো সেই যুগ আমি দেখেছি। 19 বছর বয়স ছিল তখন আমি অ্যাটেম্প টু মার্ডার কেস খেয়েছিলাম এসবি মানে ছাত্র ব্লকের পক্ষ থেকে। তো সেটা এক ধরনের নার্ভের লড়াই ছিল। সংগঠন করেছি, আমার সঙ্গে আরও বেশ এইরকমই সংগঠন করার ছেলেরা ছিল, যারা পরবর্তী ক্ষেত্রে কলেজের দায়িত্ব থেকে জেলার দায়িত্ব, বিভাগের দায়িত্ব এবং রাজ্যের দায়িত্ব পালন করেছে। সেটা একটা অন্য সময় চলেছে। আর বিদ্যার্থী পরিষদ, আজকে আমি যা কিছু শিখেছি বা যা কিছু সংগঠনে যা কিছু আমি মনে হয় যে আমার পোটেনশিয়ালিটি আছে, সেটা সব কিছুই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা বিদ্যার্থী এবিভির মাধ্যম দিয়ে। এছাড়া আমার কোথাও শেখার জায়গা ছিল না। আর এছাড়া যদি অন্য কোনো শেখার জায়গা থাকতো, এত ভালো কখনোই শিখতে পারতাম না, এটা নিশ্চিত। তো তাই ওটাকেই পুঁজি করেই ভারতীয় জনতা পার্টি আমাকে প্রথমে জেলার দায়িত্ব দিয়েছিল, সে পালন করেছি। তারপর কার্যালয় সম্পাদক হিসাবে আমাকে বেশিরভাগটাই সাংগঠনিক দিকগুলো দেখতে হয়, সেগুলো পালন করছি। রাজনীতির বা সংগঠনের বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসে, একটার সঙ্গে আর একটা আপনি মেলাতে পারবেন না। আবার 5 বছর আগে যে চ্যালেঞ্জ ছিল এখন তা নেই, আবার 5 বছর পরে কি হবে সেটা নেই। ওই জন্য আমার মনে হয় 3 ধরনের প্রফেশনে কোনো স্টেবল চ্যালেঞ্জ নেই, বা সবসময় চ্যালেঞ্জগুলো আনস্টেবল: ডাক্তারি, ওকালতি আর রাজনীতি। খুব ভালো উত্তর দিলেন। শেষ প্রশ্ন করব, সংগঠনকে তো বাড়াতে হবে, এখন দল ক্ষমতায়, এবং অনেক ফিল্টারেশন করে কিন্তু আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে, মানে সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন। কি ভাবছেন সংগঠনকে বাড়ানোর জন্য, কি প্ল্যানিং? দেখুন, সংগঠনের বাড়ানোর কি প্ল্যানিং, এটা সেই শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে চলছে। আমরা কোনো নতুন মানে থিওরি ল্যাবরেটরিতে করলাম, টেস্ট করলাম আর এইটাই ইমপ্লিমেন্ট করব, এরকম নয়, এরকম হয়ও না। তো যেটা সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় যেটা করেছিলেন, সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটাকেই নতুনভাবে যুগানুকূল করে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটাই চলছে। মানুষই সব থেকে বড় সমর্থন। না, অতি অবশ্যই রাজনীতি বা সংগঠনের মধ্যে তো আপনার মূলধন, একটা ব্যবসা করার জন্য সবথেকে বেশি কী চাই আপনার? টাকা, মূলধন। আপনার ব্যাংক ব্যালেন্স কোথায়? তো এইখানে তো ব্যাংক ব্যালেন্স আমার মানুষ, এবং তার থেকে যে উঠে আসবে কার্যকর্তা, এবং কার্যকর্তার সাংগঠনিক দক্ষতা, এইগুলোই, এর মাধ্যম দিয়ে আমরা সংগঠনকে এগোবো, এবং ভারতীয় জনতা পার্টি তার শাসন ক্ষমতা বা তার সরকার চালাবে, এইটুকুই। মানুষকে আপনি আশ্বস্ত করছেন সাংগঠনিক দিক থেকে, যেটা বলা হয়েছে যে ভয় আউট, ভরসা ইন, এটাই কিন্তু চলতে থাকবে। না, অতি অবশ্যই আমরা তো এটা ঘোষণা করেছি, এটা নির্বাচনের কয়েক মাস আগে করেছি। মানুষ সেইটার ওপরে আন্তরিকভাবে বিশ্বাস করেছে বলেই তো আমাদের এত আশীর্বাদ করেছে, বলেই আমরা 207টা সিট জিততে পেরেছি। তো ওই জন্য এর থেকে অন্য কিছু কল্পনাতেও ভাবা আমাদের কোনো কার্যকর্তা বা কোনো নেতা বা কোনো নেতৃত্বের মানে সম্ভব নয় ভাবা। তো ওই জন্য এইটাই বাস্তব হবে, আবার এইটাই হচ্ছে। প্রত্যুষদা, অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত মানুষ, আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন, আমরা কথা বললাম প্রত্যুষ মণ্ডল, বিজেপি স্টেট জয়েন্ট অফিস সেক্রেটারির সঙ্গে, এবং যার ওপর
দায়িত্ব টিম বিজেপির, যার উপর কিন্তু তিনি খুব একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন 2026 এবং আগামী দিনেও কিন্তু আরও বড় দায়িত্ব, যেটা আপনাদের সামনে শেয়ার করলেন এবং এইটুকু আশ্বস্ত করলেন যে আশা, যে প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছে, বাংলায় প্রথমবার বিজেপির সরকারকে এনেছে, সেটা কিন্তু অটুট থাকবে, সেই বন্ধন বিশ্বাস কিন্তু অটুট থাকবে। এভাবে আমাদের সিরিজ অফ ইন্টারভিউজ চলতে থাকবে, আরও বিজেপির এমএলএরা তাদের বক্তব্য আপনাদের সামনে আমরা রাখবো। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু, KTV বাংলা।